আসসালামু আলাইকুম। আজ 17 জানুয়ারি 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত প্রশ্নে ভারতের ভয়, নিশ্চুপ মার্কিন রাষ্ট্রদূত। স্বপ্ন পূরণ হল না হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। সম্পদের হিসাব দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবার বিস্তারিত। ভারতের পক্ষে দালালি করলেন দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সেটি। এদিকে বাংলাদেশে জামায়াতের উত্থানে সন্ত্রস্ত হয়ে পড়েছে ভারতের বিজেপি সরকার। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন এরিক গার্সেটি। তিনি বলেন, আমরা উভয় দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই, আর এটি বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে। সাক্ষাৎকারে WION এর ভিডিও জার্নালিস্ট ধীরাজ প্যাটেল বলেন, শেখ হাসিনা সরকারের পতন ভারত সরকারের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। সেখানে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান ঘটছে, সেই সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে চীনের। এসব বিষয়ে আপনার মূল্যায়ন কি? জবাবে এরিক গার্সেটি জামায়াতের প্রসঙ্গ এড়িয়ে বলেন, আমরা ভারত ও যুক্তরাষ্ট্র মৌলিক বিষয়গুলোর কথা বলছি। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের কথাও বলেছি। ভারতীয় সংবাদ মাধ্যম WION কে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গার্সেটি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে। সেটি হলো উভয় দেশই শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়। এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে কাজ করছে ভারত যুক্তরাষ্ট্র। WION এর সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, হোক সেটি বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন কখনোই নির্যাতনের শিকার না হন। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকুরিতে কোটা নিয়ে 36 দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি। গত 5 আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন। এ যেন আকাশ থেকে মাটিতে পতন। অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন, অনেকেই সীমান্ত পাড়ি দিতে গিয়ে বর্ডারে ধরা খেয়ে কারাগারে, কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূলে সংগঠনের যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এগুলো এখনো অনিশ্চিত। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন আলাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের এক সপ্তাহ পর গত 12 আগস্ট। সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সর্বশেষ এখন দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর দিচ্ছেন দলের নেতাকর্মীরা। এই বৈঠকের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা। কিন্তু দেশের ভেতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটা প্রশ্ন।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমে বাধার কারণ হবে না, কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে ক্ষোভ, তখন সেটা নিয়ে কি ভাবছে দল? এমন প্রশ্নে দলে পরিবর্তনের কথা বলেছেন তিনি বলেন, আমাদের ভেতরে যারা খারাপ আছে, গণধিকৃত যারা, যাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই, তাদেরকে তো স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় সভানেত্রীর নেতৃত্বে আমরা সংশোধন করব, সংযোজন করব, প্রয়োজনে বিয়োজন করা হবে। স্বপ্ন পূরণ হলো না হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। কল্পনা করুন, শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক করছেন, আর ঠিক তার ডান বা বাম পাশে বসে আছেন মোহাম্মদ এ আরাফাত, যে চেয়ারটি দলের সাধারণ সম্পাদকের জন্য নির্ধারিত। আওয়ামী লীগে এটা প্রতিষ্ঠিত যে সভাপতির পরেই দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হলো সাধারণ সম্পাদক। আর ওবায়দুল কাদেরের উত্তরসূরি হিসেবে ওই পদে উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ এ আরাফাতকে বসাতে ছক কষেছিলেন সজীব ওয়াজেদ জয়। ঢাকা 17 গুলশান আসনের উপনির্বাচনে আরাফাতকে মনোনয়ন দেওয়ার পর সেই বিস্ময়ের মাত্রা আরও বাড়ে। হিরো আলমের কাছে প্রায় পরাজিত আরাফাতকে ওই উপনির্বাচনে জেতাতে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের তৎপরতা ছিল নজর কাড়ার মতো। ওই উপনির্বাচনে আরাফাতকে জেতাতে ওয়াকিল কমিশনার খ্যাত গুলশান আওয়ামী লীগের ধনাঢ্য নেতা ওয়াকিল উদ্দিনকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি উপনির্বাচনে দলের মনোনয়ন বোর্ড বসার আগের দিন ওয়াকিলকে ডেকে নেন শেখ হাসিনা। তাকে স্পষ্ট জানান, জয় চায় আরাফাত এমপি হবে, তুমি বিষয়টি সেইভাবে নেবে এবং তোমার দায়িত্ব পালন করবে। ওয়াকিল নিজেই ছিলেন মনোনয়ন প্রত্যাশী, তবে নেত্রীর আদেশে ওয়াকিল কমিশনারও বুঝে যান তাকে কি করতে হবে। উপনির্বাচনে জিতিয়ে আনার পর আসে 2024-এর নির্বাচন। সেই ভোটের পর আরও বড় তারকা বানিয়ে দেওয়া হয় আরাফাতকে। একতরফা সাজানো নির্বাচনে বিজয়ী ঘোষিত আরাফাতকে মন্ত্রী সভার সদস্য বানান শেখ হাসিনা, দায়িত্ব দেন তথ্য প্রতিমন্ত্রীর। সরকার ও আওয়ামী লীগের অনেক কর্মসূচিতে আরাফাতই হয়ে উঠতে থাকেন অন্যতম প্রধান মুখ। সংবাদ সম্মেলনে পরিকল্পিতভাবে হাজির করা হতে থাকে আরাফাতকে। সরকার ও আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারণী বক্তব্য প্রচার করে নিজের অধিকতর গুরুত্ব বুঝিয়ে দিতে থাকেন। একদিকে জয়ের প্ররোচনা, আরেকদিকে শেখ হাসিনার প্রশ্রয়ে আরাফাত হয়ে উঠতে থাকেন অপ্রতিরোধ্য। লক্ষ্য করবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে যখন শেখ হাসিনা সরকার ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার এক ইভেন্ট করালেন, সেখানেও যথারীতি মধ্যমণি সেই আরাফাত। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সুনিপুণ পরিচালনায় আরাফাত ধীরে ধীরে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পদের দিকে যখন ধাবমান, তখনই সব স্বপ্ন চুরমার করে দিল 5 আগস্ট। ছাত্র জনতার প্রবল আন্দোলনে পতন ঘটে হাসিনা সরকারের, আওয়ামী লীগেরও। হাসিনা জয়ের এই আরাফাত ডিজাইনে কতটা সায় ছিল শেখ রেহানার, তা অবশ্য জানা যায়নি। সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তাদের, এমনই নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্দেশনা মেনে সম্পদের হিসাব দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে এক পোস্টে সম্পদের সেই বিবরণী লিখে প্রকাশ করেন তিনি। শফিকুল আলমের সেই পোস্টটি তুলে ধরা হলো। 2000 সালের দিকে আমার বাবা ঢাকা শহরের নিম্ন মধ্যবিত্ত এলাকা ডেমরার কাছে জুরাইন এবং যাত্রাবাড়ির মধ্যবর্তী দনিয়া এলাকায় 5 তলা একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেন। সেই ভবনের একটি 1150 বর্গফুটের ফ্ল্যাট আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। 2010 সালে দুনিয়া ছেড়ে চলে আসলেও এখনও সেই ফ্ল্যাট আমার মালিকানায় আছে। 2014 সালে আমি শাহিনবাগে 1100 বর্গফুটের একটি 3 বেডরুমের ফ্ল্যাট কিনেছিলাম। ভাই এবং শ্বশুর বাড়ির লোকজন কিছু টাকা দিয়েছিলেন, আর বাকিটা আমার সঞ্চয় থেকে দিয়েছিলাম। আমি জায়গাটি ভালোবাসি, তবে নিরাপত্তার কারণে হয়তো খুব শিগগিরই এই ফ্ল্যাট ছেড়ে যেতে হবে। সম্প্রতি দেখছি আমাদের এলাকার মসজিদের ভিক্ষুকরাও আমাকে চেনেন। কিছুদিন আগে কয়েকজন তরুণ আমাকে তাদের আড্ডার সামনে দিয়ে হাঁটার সময় গণশত্রু বলে ডেকেছিল। এ কারণে আমাকে হয়তো শিগগিরই সরকারি একটি ফ্ল্যাটে চলে যেতে হবে। আমার পরিবার এই নিয়ে গভীরভাবে চিন্তিত। প্রায় 5 বছর আগে আমি আমার এক শ্যালকের কাছ থেকে ময়মনসিংহে একটি ফ্ল্যাট কিনেছিলাম। খুব সস্তায় পেয়েছিলাম সেটি। একই ভবনে আমার স্ত্রী তার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্ল্যাট পেয়েছেন। এই দুটি ফ্ল্যাট আমাদের জন্য মাসিক আয়ের একটি উৎস। এছাড়া গ্রামে আমার 40% আবাদি জমি আছে। বহু বছর ধরে একটা ভ্রান্ত ধারণায় ভুগেছি যে অবসরে গ্রামে ফিরে যাব, শুধু লিখব আর হাঁটব, এটাই ছিল পরিকল্পনা। কিন্তু এখন মনে হয় গ্রামে আর কখনো ফিরে যাওয়া হবে না।
হয়তো আমি মরে গেলে আমার সন্তানরা আমাকে বাবা মায়ের পাশেই কবর দেবে। আমার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 1,14,00,000 টাকা সঞ্চিত আছে। এই আগস্টে আমি আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-তে 2 দশকের চাকরি ছেড়েছি। অ্যাকাউন্টে থাকা অর্থের বেশিরভাগই আমার AFP-র চাকরির পেনশন এবং গ্র্যাচুইটির। কিছু মানুষ আমার কাছ থেকে প্রায় 30 লাখ টাকা ধার নিয়েছে। আমার ধারণা বছরের শেষে আমার সঞ্চয় হয় অপরিবর্তিত থাকবে, নয়তো খরচের কারণে কমে যাবে। আমার একটি গাড়ি আছে। ঢাকা শহরে একটি গাড়ি পরিচালনা এবং ড্রাইভার রাখার মাসিক খরচ প্রায় 50,000 টাকা। এর আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার তাগিদ দেয় অন্তর্বর্তী সরকার। সময়ও বেঁধে দেয় সরকার। সর্বশেষ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে 15 ফেব্রুয়ারি করা হয়েছে। কুমিল্লার তিতাস উপজেলার 9 নম্বর মজিদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মেম্বারকে ওই ওয়ার্ডের জামাত ইসলামীর সভাপতি নির্বাচিত করা হয়েছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শ্রেণী পেশার মানুষের মাঝে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তারা বলেন, জামাতে ইসলামীর কমিটিতে স্বৈরাচারী হাসিনার দোসরদের অন্তর্ভুক্ত করে তাদের অপরাধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 15 বছর তিতাস উপজেলার 9টি ইউনিয়নে জামায়াতের ওয়ার্ড কমিটি ছিল না। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর জামায়াতে ইসলামী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু করেছে। তারই অংশ হিসাবে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ও বালুয়াকান্দি 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফকে একই ওয়ার্ডে জামায়াত ইসলামীর সভাপতি পদে নির্বাচিত করা হয়। জামাতের নবনির্বাচিত ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বার বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন কাজ করার জন্য আমি ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছি। এখন আমি জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি। আবু হানিফ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, পদত্যাগ করিনি, তবে করব। এ বিষয়ে তিতাস উপজেলা জামায়াত ইসলামীর আমির শামীম সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে ব্যাখ্যা আছে, তবে অল্প সময়ে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, সাক্ষাতে বলতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার জন্য প্রয়োজনে আপনি বোবা হয়ে যান। তার মানে আপনার কাজের পেছনে অনেকেই সমালোচনা করবে, আপনার কাজ নিয়ে অনেক ত্রুটি বের করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি বোবা হয়ে আপনার সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন, আপনি যে কাজটির জন্য চেষ্টা করছেন সেটি করতেই থাকেন, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। কিন্তু আপনি কাজটি করতে গিয়ে অন্যের সমালোচনার উত্তর যদি বারবার দিতে থাকেন, তাহলে ওই সুনির্দিষ্ট কাজটি আর সমাধা করা সম্ভব হবে না। সেই জন্যই বলছি যে সফলতার জন্য দৌড়াতে হলে আপনাকে কখনো কখনো বোবার মতো আচরণ করতে হবে। অন্যের কথা শোনা যাবে না, মস্তিষ্কে শুধু আপনার গন্তব্য থাকবে এবং সেই গন্তব্যের পানেই আপনি ছুটে চলবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তিতে পৌঁছানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাস চুক্তির সব বিষয়গুলো মেনে না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠক করবে না। নেতানিয়াহু বলেন, তিনি শুক্রবারে তার নিরাপত্তা মন্ত্রিসভা এবং তারপর সরকারকে ডেকে দীর্ঘ প্রতীক্ষিত বন্দি চুক্তির অনুমোদন দেবেন। নেতানিয়াহুর ভোরের আগে দেয়া বিবৃতিটি ইসরায়েলের এই চুক্তি অনুমোদনের পথ প্রশস্ত করেছে বলে মনে হচ্ছে। এই চুক্তির মাধ্যমে গাজা উপত্যকায় চলা দীর্ঘদিনের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হবে এবং হামাসের হাতে আটক পণবন্দীদের ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি পাবে। চুক্তির ফলে লাখের অধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরের অবশিষ্টাংশে ফিরে যাওয়ার সুযোগও পাবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 72 জন নিহত হয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।